ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বার্ধক্য ভাতার নতুন আবেদন ফর্ম। আগামী 15, 16, 17 এই 3 দিন সারা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ শিবির। এবং আপনারা যারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন বা আপনাদের পরিবারের কারোর জন্য আবেদন করতে চাচ্ছেন, তো আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় কি তথ্য দেবেন সমস্ত কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবেন, একদমই স্কিপ করবেন না। তো চলুন ভিডিওর যে আলোচনা সেটা আমরা শুরু করি। ইতিমধ্যেই অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই আবেদন ফর্মটি, যেটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম যেটা রয়েছে তার আবেদন ফর্ম। তো দেখুন এই সাইডে প্রথমেই কিন্তু এখানে আপনাকে আপনার যে একটি পাসপোর্ট ফটোগ্রাফ অর্থাৎ যিনি আবেদন করছেন তার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক অনলি দ্য ওয়ান বক্স, অর্থাৎ এখানে তপশিলি বন্ধু ফর এসসি এবং জয় জোহর ফর এসটি। যারা এসসি ক্যাটাগরির তারা কিন্তু এখানে টিক করবেন এবং যারা এসটি তারা এখানে টিক করবেন। তো আমরা জানি যে তপশিলীদের জন্য তপশিলি বন্ধু এবং যারা এসটি তাদের জন্য জয় জোহর। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার যে নামটি সেটি সুন্দর করে ক্যাপিটালে লিখে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখানে তিনি মেল, ফিমেল কিংবা আদার্স সেটা কি রয়েছে, তার কি লিঙ্গ রয়েছে সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে যিনি আবেদন করছেন তার জন্মের তারিখ, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর এবং তার যে ডেট অফ বার্থ সেই অনুসারে 1/1/2026 অনুযায়ী তার কত বছর বয়স হলো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং যিনি আবেদন করছেন তার যে বাবার নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং তার মায়ের নাম এখানে লিখতে হবে এবং তিনি কোন কাস্ট, তার কি কাস্ট, এসসি না এসটি যেটা হবে সেটাতে এখানে টিক দিয়ে দেবেন। তো এখানে রিলিজিয়নে তার যে ধর্ম, কি ধর্মের লোক তিনি সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বৈবাহিক অবস্থা, তিনি যদি অবিবাহিত হয় তাহলে এখানে টিক দিতে হবে এবং বিবাহিত হলে এখানে টিক দেবেন এবং তিনি যদি বিধবা মহিলা হন তাহলে এখানে দিতে হবে এবং যদি পুরুষদের ক্ষেত্রে যাদের স্ত্রী নেই বা স্ত্রী মারা গেছেন তাদের ক্ষেত্রে এখানে এবং যারা ডিভোর্সি সেপারেটেড তাদের ক্ষেত্রে এখানে দিতে হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে স্পোজ নেম, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এখানে লিখতে হবে এবং সেই ব্যক্তির মাসিক আয় কত টাকা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে তার যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেটের নাম্বার এবং তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন বলা হয়েছে AHLTIN, এই নাম্বারটা এখানে লিখতে হবে। তবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, যেই নাম্বারগুলো আপনাদের অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে স্টার মার্ক দেওয়া থাকবে বা যেগুলো ফিল আপ করতেই হবে। তো এটা ম্যান্ডেটারি নয়, আপনারা চাইলে লিখতেও পারেন যদি জানা থাকে, আর না থাকলে নাও লিখতে পারেন। এবং আপনাদের যদি প্রয়োজন হয় যে এই নাম্বার কিভাবে বের করবেন আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে নিচে রয়েছে তার আধার কার্ড নাম্বার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ভোটার কার্ড নাম্বার এবং এখানে দেখুন বলা হয়েছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ক্ষেত্রে যদি CAA এর আবেদন স্ট্যাটাস প্রযোজ্য হয় তাহলে কিন্তু তাকে এখানে লিখতে হবে। দেখুন এখানে চেক দেওয়ার ব্যবস্থা রয়েছে, অ্যাপ্লাইড ইফ ইয়েস অ্যাপ্লিকেশন নাম্বার, যদি তিনি CA এর জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে টিক দিতে হবে, তার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখতে হবে এবং যদি তার CA ইস্যু হয়ে থাকে তাহলে যে তার জন্য যে সার্টিফিকেটটা দিয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর দেখুন বলা হয়েছে ইফ ডিলেটেড ইন SIR 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, অর্থাৎ 2026-এর SIR এ ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার পর তাদের যে কেসটা সেটা যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। তো ইয়েস করলে ইফ ইয়েস তাহলে সেই কেস নাম্বারটা কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে যিনি আবেদন করছেন তার যদি প্যান কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে তার প্যান কার্ড নাম্বারটা লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ তার বিধানসভাটা এখানে লিখে দিতে হবে যিনি আবেদন করছেন, তার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তারপর হচ্ছে জিপি বা ওয়ার্ড নাম্বার বা ভিলেজ টাউন সিটি কি রয়েছে বা হাউস বাড়ির নাম্বার, তারপর হচ্ছে পোস্ট অফিস কি রয়েছে এবং পিনকোড, পশ্চিমবঙ্গে কত বছর যাবত বসবাস করছেন সেটা এখানে লিখতে হবে।
এবং তার মোবাইল নাম্বার এবং যিনি আবেদন করছেন তার যদি কোনো নির্দিষ্ট ইমেল আইডি থাকে তাহলে কিন্তু এখানে লিখতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ যিনি আবেদন করছেন তার যে ব্যাংকের অ্যাকাউন্ট নেম, অর্থাৎ কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেটা লিখতে হবে এবং সেই ব্যাংকের কোন শাখায় তার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা লিখতে হবে। তারপর তার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সুন্দর করে লিখতে হবে। এবং দেখুন এখানে বলা হয়েছে আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, অর্থাৎ যেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আপনারা এখানে দেবেন। তারপর দেখুন বলা হয়েছে যে আইএফএসসি কোড, অর্থাৎ সেই ব্যাংকের অ্যাকাউন্টের যে আইএফএসসি কোডটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন এর সঙ্গে আপনাদের কি কি কাগজপত্র দিতে হবে এবং যে কাগজপত্রগুলো আপনারা এর সঙ্গে দেবেন তো সেগুলোতে এই যে এই সাইডে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে কিন্তু টিক দিতে হবে। তারপর হচ্ছে প্রথমে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তারপর হচ্ছে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, তারপর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সহ, তারপর হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবুকের কপি এবং অন্যান্য যদি কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করেন তাহলে সেটা কিন্তু এখানে লিখে উল্লেখ করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন এন্ড নমিনেশন। তারপর দেখুন এখানে বলা হয়েছে তো এখানে আপনি যাকে নমিনি করবেন, অর্থাৎ যে আবেদনকারী যাকে নমিনি করবে তার নাম এবং অ্যাড্রেস এবং আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে। বর্তমানে যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট কিংবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা গভর্নমেন্ট এইড অর্গানাইজেশন থেকে যদি কেউ এই ধরনের কোনো পেনশন পেয়ে থাকেন বা উল্লেখিত পেনশনগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু তার সঙ্গে টিক দিতে হবে এবং যদি না পেয়ে থাকেন তাহলে টিক দেওয়ার দরকার নেই। তারপর দেখুন এখানে আপনারা ডেট দেবেন, এই ডেটটা কিন্তু যেদিন আপনারা অ্যাপ্লিকেশনটা জমা করবেন সেই দিনের ডেটটা দেবেন। তারপর কিন্তু এখানে আপনাদের সিগনেচার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সিগনেচারটা এখানে করতে হবে। করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সমস্ত কাগজপত্র দিয়ে এটা জমা দিতে হবে। তারপর দেখুন নিচে যেটা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এটাতে কিন্তু আপনারা কিছু লিখবেন না, এটা কিন্তু অফিস ইউজ হবে। তো আপনারা সুন্দর করে আবেদন ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনারা সুন্দর করে চেক করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর কিন্তু সঙ্গে প্রয়োজনীয় যে কাগজপত্রাদি রয়েছে সমস্ত কিছু দিয়ে আবেদন ফর্মটা আপনারা জনকল্যাণ শিবিরে জমা করবেন। তো এবার বিষয় হচ্ছে এই আবেদন ফর্মটা আপনারা কোথায় পাবেন। তো দেখুন আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং এই আবেদন ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন বা প্রিন্ট আউট করে বের করেন তাহলে এটা দিয়ে কাজ হবে না, কারণ আপনারা যখন জনকল্যাণ শিবির থেকে আপনারা ফর্ম তুলবেন তখন কিন্তু সেখানে একটা ফর্মের জন্য একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হবে সেই ফর্মে। তো আপনারা অবশ্যই জনকল্যাণ শিবির থেকে আপনারা ফর্ম নেবেন, তারপর সুন্দর করে ফিল আপ করবেন, কোথায় কি তথ্য দিতে হবে সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর সমস্ত কাগজপত্র ডকুমেন্টস সঙ্গে দিয়ে সেগুলো কিন্তু জমা করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।